হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা দেখতে যাচ্ছি চক্রগতির ব্যাসার্ধ কি। তো তোমরা অলরেডি জড়তার ভ্রামক কি জিনিস সেটা দেখছো। তো চক্রগতির ব্যাসার্ধকে আসলে ইংলিশে বলা হচ্ছে রেডিয়াস অফ গাইরেশন। হ্যাঁ, তো আমি সবসময়ের জন্য চেষ্টা করি যে তোমরা যারা ইংলিশ ভার্সনে আছো তারা জানি আমাদের এই বাংলা কথা শুনে কিছু হইলে একটু কিছু বুঝতে পারো আর কি। হ্যাঁ, তো রেডিয়াস অফ গাইরেশন কিংবা চক্রগতির ব্যাসার্ধ কি সেটা বের করার জন্য আমাদের বিভিন্ন বস্তু জড়তার ভ্রামক জানতে হবে আর কি। বিভিন্ন বস্তু জড়তার ভ্রামক যদি আমরা জানি তাহলে আমরা খুব সহজ করে আর কি, খুব সহজে একেবারে তুড়ি মারার সাথে সাথে তোমার কি মানে চক্রগতির ব্যাসার্ধটা বলে ফেলতে পারবো আর কি। হ্যাঁ, তো দেখো তোমার আগে জানতে হবে যে বস্তুটা কোন অক্ষের সাপেক্ষে ঘুরতেছে এবং কিভাবে ঘুরতেছে, এই জিনিসটা বোঝাটা হচ্ছে জরুরি আর কি। তো যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলোতে তোমার এটা ক্লিয়ারলি, মোটামুটি ক্লিয়ারলি বলে দেওয়া থাকে যে বস্তুটা কিভাবে ঘুরতেছে আর বস্তুটা কেমন দেখতে। তো এখন তোমার রেডিয়াস অফ গাইরেশনের সংজ্ঞাটা তুমি যদি একটু বুঝতে চাও, তো সংজ্ঞাটা হচ্ছে, আমি তোমাকে ম্যাথমেটিক্যালি বোঝানোর চেষ্টা করি যে ধরো তোমার কাছে এখানে একটা দণ্ড আছে, বস্তুটা যে কোনো ভাবে ঘুরতেছে, ঠিক আছে। তো বস্তুটা কি বস্তু সেটাও তোমার জানার দরকার নেই, যে কোনো টাইপের বস্তু আর কি। হ্যাঁ, তো এখন এই অক্ষ থেকে বস্তুটার একটা নির্দিষ্ট দূরত্ব আছে, যে দূরত্বকে বর্গ করে, মানে অক্ষ থেকে নির্দিষ্ট দূরত্ব খেয়াল রাখতে হবে, এটাকে আমরা কে বলতেছি আর কি। হ্যাঁ, তো এই নির্দিষ্ট দূরত্বের বর্গের সাথে আমরা যদি যে বস্তুটা ঘুরতেছে সেই বস্তুটার ভর দিয়ে গুণ করি, মানে এম কে স্কয়ার করি, তাহলে ওই এম কে স্কয়ার যদি বস্তুটার প্রকৃত জড়তার ভ্রামকের সমান হয়, তাহলে আমরা ওই কে কে বলি হচ্ছে কি বলো, চক্রগতির ব্যাসার্ধ। আমি আরেকবার রিপিট করি, অক্ষ থেকে একটা নির্দিষ্ট দূরত্ব আছে, যে দূরত্বকে বর্গ করে তার ভর দিয়ে গুণ করলে, ঠিক আছে, যে জিনিসটা পাওয়া যায়, তাহলে কি পাওয়া গেছে, এম কে স্কয়ার। সেই এম কে স্কয়ার যদি বস্তুটা যেইভাবে ঘুরতেছে, যেই শেপের বস্তু, তার প্রকৃত জড়তার ভ্রামকের সমান হতে হবে এম কে স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা ওই কে কে বলবো হচ্ছে কি বলো, রেডিয়াস অফ গাইরেশন কিংবা চক্রগতির ব্যাসার্ধ। তো তাইলে দেখো, তাইলে আমরা এই যে দণ্ডের জড়তার ভ্রামক, এল দৈর্ঘ্যের একটা দণ্ডের তার ভর যদি এম হয়, তাহলে তার মধ্যবিন্দুগামী কোন লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত দেখো সেটা আমরা জানি, 1/12 ml স্কয়ার, ঠিক আছে। তো আমরা সুন্দর মতো প্রকৃত জড়তার ভ্রামক যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা সুন্দর মতো সেখান থেকে চক্রগতির ব্যাসার্ধ কত বের করতে লাগবে আমাদের। বলছিলাম না যে তুড়ি মারলে হয়ে যাবে। কিভাবে তুড়ি মারলে হয়ে যায় দেখো, যে এই পুরো জিনিসটুকু ইকুয়াল টু আমরা এম কে স্কয়ার ধরে ফেলবো, ঠিক আছে। কি ধরবো বলো, কে স্কয়ার। কে কিন্তু আমাদের আসলে চক্রগতির ব্যাসার্ধ। তাহলে আমরা এই যে এম এম কাটাকাটি করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে কে ইকুয়াল টু কত আসতেছে দেখো তো, কে স্কয়ার ইকুয়াল টু আসতেছে এল স্কয়ার বাই 12। তো এখান থেকে সুন্দর মতো কে তো বের করতে কি লাগে বলো, কে ইকুয়াল টু আসে হচ্ছে এল বাই 2√3, ঠিক আছে। তাহলে এই যে কন্ডিশনটা, ফার্স্টে দণ্ডের মধ্যবিন্দুগামী কোন এম ভরের এল দৈর্ঘ্যের দণ্ডের চক্রগতির ব্যাসার্ধ কত বের করতে বললে কি বলো এল বাই 2√3। তো এটা কি তুমি মুখস্থ করবা? না ভাই, মুখস্থ করার প্রয়োজন নেই। তুমি পারলে এই যে এই 1/12 ml স্কয়ার যে একটু মাথায় রাখো, তাহলে তুমি এটা ইজিলি করতে পারবে। হ্যাঁ, আচ্ছা ফাইন। তো এখন নেক্সট দেখো যে এম ভরের আর ব্যাসার্ধের রিং এর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে এম আর স্কয়ার। রিং এর, হ্যাঁ, রিংটা এভাবে ছিল, মানে লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক সেটা হচ্ছে এম আর স্কয়ার। হ্যাঁ, তো এই এম আর স্কয়ার ইকুয়াল টু কি দেখো, এম আর স্কয়ার ইকুয়াল টু যদি আমরা এম কে স্কয়ার বলি, তাহলে এম এম কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে কে ইকুয়াল টু কি আসতেছে, কে ইকুয়াল টু আর আসতেছে। তাহলে রিং এর মধ্যবিন্দুগামী লম্ব অক্ষের সাপেক্ষে তার যে চক্রগতির ব্যাসার্ধ সেটা কত বলো, তার ব্যাসার্ধের সমান, ঠিক আছে। তো সবগুলোর ক্ষেত্রে কিন্তু এমন হয় না। এখন তোমার একটা কোশ্চেন দিল, ধরো কোশ্চেনটা হচ্ছে এমন দিল যে তোমার বলছে যে বস্তুটার শেপ কেমন, কোশ্চেনটা হচ্ছে এটা আর কি, মানে বস্তুটা দেখতে কেমন। তো কি কথা বলে দিছে, আগে বলে দিছে হচ্ছে বস্তুটার চক্রগতির ব্যাসার্ধ বস্তুটার ব্যাসার্ধের সমান। এখন ব্যাসার্ধ কার থাকতে পারে তোমার মাথায় ফার্স্টে আসবে, ব্যাসার্ধ তো ডিস্কের থাকতে পারে, রিং এর থাকতে পারে, গোলকের থাকতে পারে। আবার গোলক হইলে সেটা কি আবার ফাঁপা গোলক নাকি নিরেট গোলক, এমন অনেক টাইপের কনফিউশন ক্রিয়েট করে দিতে পারে। তো তোমার বলছে যে তার চক্রগতির ব্যাসার্ধটা হচ্ছে কিসের সমান বলো, চক্রগতির ব্যাসার্ধ বলছে তার ব্যাসার্ধের সমান। একটু মনে করার চেষ্টা করো তো, যে ডিস্কের, এই যে ডিস্কের লেখা আছে এখানে, মনে করার দরকার নেই, যে তোমার এই যে এম ভরের আর ব্যাসার্ধের ডিস্ক হবে, বেসিক্যালি লিখতে ভুলে গেছি, ডিস্কের কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত বলো, হাফ এম আর স্কয়ার। তাহলে আমরা এই জিনিসটাকে ইকুয়াল টু যদি এম কে স্কয়ার লিখি, এম এম কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে আমাদের কে ইকুয়াল টু কত থাকতেছে দেখো তো, কে ইকুয়াল টু থাকতেছে হচ্ছে আর বাই √2,
ঠিক আছে? তো এই ক্ষেত্রেও কিন্তু তার চক্রগতির ব্যাসার্ধটা তার ব্যাসার্ধের সমান হয় নাই। গোলকের ক্ষেত্রেও হবে না। এই যে গোলকেরটা লেখা আছে দেখো 2/3 mr², এটা ইকুয়াল টু যদি আমরা mk² ধরি তাহলে আমাদের r যে k ইকুয়াল টু জানা, k ইকুয়াল টু আসবে হচ্ছে √2r/√3, মানে এটা হচ্ছে গোলকের। তো কোনটাই কিন্তু আসলে তার চক্রগতির ব্যাসার্ধ তার ব্যাসার্ধের সমান হচ্ছে না। কোনটার ক্ষেত্রে হচ্ছে? তাহলে রিং এর ক্ষেত্রে হচ্ছে। তাহলে অ্যানসারটা কি হবে বলো? অ্যানসারটা হবে হচ্ছে রিং এর ক্ষেত্রে শুধুমাত্র তার চক্রগতির ব্যাসার্ধ ব্যাসার্ধের সমান, গোলকের ক্ষেত্রেও না, ডিস্কের ক্ষেত্রেও না, কোনো কিছুর ক্ষেত্রেও না। বুঝতে পারছি? সিলিন্ডারের ক্ষেত্রে তো নাই, সিলিন্ডার একটা হাইট জানা দরকার, কিন্তু ব্যাসার্ধ বলে দিছে। তো এইভাবে করে আমরা যদি প্রত্যেকটা বস্তু কোন অক্ষের সাথে কিভাবে ঘুরতেছে সেটা যদি আমরা জানি, তাহলে আমরা তোমার হচ্ছে কি বলে যে তার চক্রগতির ব্যাসার্ধ বের করতে পারবো, কিংবা রেডিয়াস অফ গাইরেশন বের করতে পারবো। এখন আসো যে আমরা আজকে একটু সমান্তরাল অক্ষ উপপাদ্য জিনিসটা একটু বোঝার চেষ্টা করি আর কি। হ্যাঁ, সমান্তরাল অক্ষ উপপাদ্য সিম্পল। সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কি? তোমার জিনিসটা হচ্ছে এমন, ফার্স্ট আমরা একটু লিখি সমান্তরাল অক্ষ উপপাদ্য। ঠিক আছে? তো দেখো জিনিসটা হচ্ছে যে ধরো তোমার কাছে এমন বললো, এই যে এমন বললো, মনে করো এটা একটা রিং। হ্যাঁ, এটা একটা রিং, রিং কিংবা ডিস্কও চিন্তা করতে পারো। জিনিসটা রিং ডিস্ক দুটো একটা চিন্তা করলেই হয় আসলে। হ্যাঁ, তো এই ডিস্কের তোমার ভর কেন্দ্র কোথায়? ডিস্কের ভর কেন্দ্র কোথায় বলো? তার কেন্দ্রে। হ্যাঁ, ওই যে কিছু হাত পাখা আছে না, বলো হাত পাখা গুলো কিভাবে ঘুরে বলো তো? এই যে এইভাবে করে তুমি হাত দিয়ে নাড়ায় নাড়ায় ঘোরায় না, মানে পাখাটা মানে পুরা যে গোল যে বস্তুটা সেটা হচ্ছে কি তার এই একটা কিসে থাকে বলো? একটা স্পর্শক আকারে থাকে আর কি, আমরা যেটাকে ধরে ঘুরাই আর কি, সেটা হচ্ছে কি বলো? ডিস্কের একটা স্পর্শক। তো মনে করো যে হাত পাখাটাতে বাতাস হচ্ছে, সেটা দেখতে হচ্ছে ডিস্কের মতো, মানে জিনিসটা হচ্ছে এমন টাইপ অফ। হ্যাঁ, এটা একটা হাত পাখা, তুমি এখানে ধরে মনে করো যে তুমি ঘোরাইতেছো, এখানে একটা গোল আকার একটা কিছু থাকে ফাঁকা, যেটা ধরলে ভিতরেটা ঘুরতে থাকে আর কি। ক্লিয়ার? তো এখন এই যে যে তোমার যে ডিস্কটা তার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা হচ্ছে আর। হ্যাঁ, তো আগে আমরা আসি হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য কি সেই জিনিসটা জানার জন্য আর কি। হ্যাঁ, তো দেখো জিনিসটা হচ্ছে কি যে এইটার এই ডিস্কের ভরকেন্দ্র কোথায়? ভরকেন্দ্র হচ্ছে তার কেন্দ্রে। হ্যাঁ, আচ্ছা আমরা এখানে যে অক্ষটা চিন্তা করছি, আশা করি তোমরা সেই অক্ষটা কেমন এটা বুঝতে পারছো আর কি। হ্যাঁ, তো এই অক্ষের সমান্তরালে আমরা যদি আরেকটা অক্ষ চিন্তা করি, হ্যাঁ, যেটা তার কেন্দ্র দিয়ে যায়। হ্যাঁ, তো তাহলে একটু বলো তো যে এই অক্ষের সাপেক্ষে যদি পাখাটা ঘুরতো, এই অক্ষের সাপেক্ষে যদি পাখাটা ঘুরতো, তাহলে কেমন হইতো? মানে এই ডিস্কটা যদি ঘুরতো আর কি। হ্যাঁ, তাহলে তো জড়তার ভ্রামকটা কত হইতো এবং সেটা কেমন হইতো দেখতে? এই যে অক্ষটা খেয়াল করতে পারতেছো যে এটা একটা অক্ষ, সমান্তরাল আর একটা অক্ষ। তো আমরা হাত পাখাটাকে ঘোরাচ্ছি, পাখার সামনে কেন্দ্র দিয়ে যায় আর একটা অক্ষ আছে, সেটা তার কি বরাবর অক্ষ হবে বলতো? ব্যাস বরাবর। হ্যাঁ, ব্যাস বরাবর একটা অক্ষের সাপেক্ষে ডিস্কের জড়তার ভ্রামক। তো তোমরা যদি আমাদের ডিস্কের জড়তার ভ্রামকটা দেখে থাকো তাহলে অবশ্যই সেটা জানবা। আজকে আমরা একসাথে এই লম্ব অক্ষ উপপাদ্যটা একটু রিকল করি। লম্ব অক্ষ উপপাদ্য আমরা আগেও দেখছি, দেখো যে এটা ডিস্ক। তো এই ডিস্কের কেন্দ্রগামী কোন অক্ষের সাপেক্ষে তোমার যে জড়তার ভ্রামক সেটা ছিল হচ্ছে mr², হাফ mr², মানে কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে। ঠিক আছে? তো এই অক্ষের সাপেক্ষে ধরো এটা হচ্ছে তার ব্যাস, একটা ব্যাস। হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্যাস, এটা হচ্ছে আর একটা ব্যাস, বাট এই দুটো ব্যাস পরস্পর লম্ব। হ্যাঁ, দুটো ব্যাস হচ্ছে পরস্পর কি বলো? লম্ব। এটাকে আমরা বলছিলাম ix, এটা হচ্ছে iy। ঠিক আছে? দুটো কিন্তু পরস্পর লম্ব, একটু 3 ডাইমেনশনালি চিন্তা করতে হবে আর কি। আর এটা ছিল হচ্ছে তোমার iz। তো খেয়াল করো তো, দুই ব্যাস লম্ব হোক আর যাই হোক না কেন, ডিস্কের তোমার তার যে জড়তার ভ্রামক যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক কিন্তু কি হবে বলো? সমান হবে। তাহলে আমরা এই ix কিংবা iy এটাকে আমরা লম্ব অক্ষ উপপাদ্য অনুযায়ী কি লিখতে পারি বলো? ix + iy = হচ্ছে কত? iz। তো এই ডিস্কের লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি তোমার mr² হয়, তাহলে এই দুটো তো সমান, তাহলে এই দুটো ইকুয়াল টু কত? 2i, সরি mr² না, হাফ mr²। তাহলে i ইকুয়াল টু কত আসছে বলো? 1/4 mr²।
বুঝা গেছে? তো এটা হচ্ছে আমরা লম্ব উপপাদ্য অনুযায়ী যেটা আসে, মানে এখানে এই যে অক্ষটা আছে সেটা যে তার ব্যাস বরাবর ডিস্কের ব্যাস বরাবর অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, সেটা আমরা একটু রিকল করে আসলাম আর কি, আগেও যদি আমরা দেখছি একবার রিকল করলাম আর কি। যাই হোক, তো এখন এটাকে আমরা বলতেছি হচ্ছে আই জি। এটা কি বলতেছি বলো? আই জি। জি কেন? জি ফর হচ্ছে তোমার সেন্টার অফ গ্র্যাভিটি, মানে গ্র্যাভিটি দিয়ে যাচ্ছে, এই জন্য যে অক্ষটা এই অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক সেটাকে আমরা বলতেছি হচ্ছে আই জি। হ্যাঁ, আর দেখো খেয়াল করো যে এখান থেকে এই যে তার যে স্পর্শক, মানে আমরা যেটাকে ধরে হাত পাখাটাকে ঘোরাচ্ছিলাম, এই দূরত্বটা কত? এই দূরত্বটা ধরো এইচ। এইচ তো না, এটা তো আসলে তার ব্যাসার্ধের সমান, তো এইচ ইকুয়াল টু হচ্ছে বেসিক্যালি আর। তো এই এইচটা তো এই ডিস্কের ক্ষেত্রে আর এর সমান হচ্ছে, বুঝা গেছে? তো এখন দেখো যে এই সমান্তরাল অক্ষ উপপাদ্যটা আসলে কি ছিল। সমান্তরাল অক্ষ উপপাদ্য ছিল হচ্ছে যে তোমার যে তুমি যদি একটা বস্তুর ভরকেন্দ্রগামী কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা জানো এবং সেটা যদি আইজি হয়, তাহলে সেই আইজি এর সমান্তরাল, আইজি সমান্তরাল হইতে হবে আরেকটা অক্ষ, সেই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি আই হয়, তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুযায়ী আই ইকুয়াল টু হচ্ছে আইজি প্লাস এম ইনটু এই সমান্তরাল যে দুটো অক্ষ না, এই অক্ষ দুইটার মধ্যবর্তী দূরত্ব, অক্ষ দুইটার কি বলো? অক্ষ দুইটার মধ্যবর্তী দূরত্বের বর্গ, ভর ইনটু মধ্যবর্তী দূরত্বের বর্গ। ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে জিনিসটা কি যে কোশ্চেনে অনেক সময় অ্যাডমিশনের কোশ্চেনে তোমার কি করতে পারে যে এই অক্ষটাকে তোমার একটু ভিতরের দিকে ঢুকাই দিতে পারে আর কি। হ্যাঁ, মানে এই যে এরকম কোন একটা জায়গা, সেক্ষেত্রে তোমার লেনটা হয়তো বলে দেবে আর কি। হ্যাঁ, লেনটা বলে দেবে। তো তাহলে কিন্তু তুমি সুন্দর করে সমান্তরাল অক্ষ উপপাদ্য, হ্যাঁ, পাখা যদি হাত পাখা যদি হয়, তো তুমি দেখছো হাত পাখাটা কিন্তু সামান্য এই পাশে, অক্ষটার এই পাশে সামান্য একটু বাড়ানো থাকে, মানে এই পাশে একটু থাকে আর কি। হ্যাঁ, তো এখন যেটা আছে স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর একটা ডিস্কের অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা তাহলে কত হবে দেখো তো, আমরা বের করে ফেলতে পারবে। আইজি আমরা জানি, এটা কেবল আমরা বের করছি আইজি 1/4 m r স্কয়ার, আর এখানে h যেহেতু r এর সমান, তাহলে কত আসছে দেখো m r স্কয়ার, তাহলে ফাইনাল आंसरটা কত আসছে 5/4 m r স্কয়ার। ঠিক আছে? তো তাহলে দেখো, তাহলে তোমার যদি অক্ষরটা একটু সামান্য ভিতর দিকে ঢোকাই দিত যে কতটুকু সামান্য ভিতরে আছে, সেই ডিসটেন্সটা তুমি যদি জানতা, তাহলে সেক্ষেত্রে h কিন্তু আর এর সমান হইতো না। h ধরো যে সেই ক্ষেত্রে হইতো হচ্ছে এই ডিসটেন্সটা mh স্কয়ার, তখন তুমি কি এটা দিয়ে বের করে ফেলতে পারতা আর কি। বুঝা গেছে? সিম্পল একেবারে। হ্যাঁ, তো যদি এখন গোলকের তোমার লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তুমি তো জানো, গোলকের মানে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তুমি জানো, এখন গোলকের একটা স্পর্শক বরাবর এবং কেন্দ্রের সাথে লম্ব কেন্দ্রগামী যে অক্ষ, তার সাথে সমান্তরাল অক্ষের সাপেক্ষে যদি জড়তার ভ্রামক বের করতে বলে, তো সেটাও কিন্তু তুমি বের করতে পারবে আর কি। ঠিক আছে? এই একই প্রসেসে সমান্তরাল অক্ষ উপপাদ্য দিয়ে তুমি বের করে ফেলতে পারবে। বুঝতে পারছি আমি? তো শুধু এটা ডিস্কের ক্ষেত্রে না, যদি রিং হইতো তো রিং এর ক্ষেত্রেও কিন্তু তুমি পারতা আর কি। বুঝছো? তো রিং এর ক্ষেত্রেও আমরা সুন্দর মতো করে এই জিনিসটা দিয়ে বের করতে পারতাম। তারপর হচ্ছে যে তোমার ওই আয়তাকার পাতের ক্ষেত্রে এই জিনিসটা পসিবল। হ্যাঁ, আয়তাকার পাতের ক্ষেত্রে বিভিন্ন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কিন্তু আমরা দেখছি। হ্যাঁ, যে ধরো এই যে এটা একটা আয়তাকার পাত, এটা একটা আয়তাকার পাত, তো এই আয়তাকার পাতের মানে প্রস্থের সমান্তরাল একটা অক্ষ আছে। তো প্রস্থের সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হইলে তাহলে মানে প্রস্থের মধ্যবিন্দু দিয়ে যাচ্ছে, মানে দৈর্ঘ্যের মধ্যবিন্দু দিয়ে যাচ্ছে আর প্রস্থের সমান্তরাল, মানে এটা তো প্রস্থ, এটা হচ্ছে তার দৈর্ঘ্য, এই যে এটা হচ্ছে তার দৈর্ঘ্য। হ্যাঁ, এটা হচ্ছে, এটা যদি আমরা এল বলতেছিলাম, এটা বি বলতেছিলাম। তো তাহলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে জড়তার ভ্রামকটা কত আসতেছিল? আই ইকুয়াল টু এই অক্ষের সাপেক্ষে যদি এইভাবে ঘুরে কত আসতেছিল বলো? আই ইকুয়াল টু 1/12 m l স্কয়ার, মানে এটা পুরোপুরি টাইপ অফ ওই তোমার এই আমরা কিছুক্ষণ আগে দেখতেছিলাম দণ্ডের জড়তার ভ্রামকের মতো, দণ্ডের দৈর্ঘ্যটা এল ছিল। তো এখন তোমার বলছে যে এর একটু বাম সাইডে কিংবা ডান সাইডে কোন একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কত, মানে এই অক্ষের সাপেক্ষে, এটা যদি অক্ষ থাকে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কত। ক্লিয়ার? তো তাহলে দেখো, তাহলে এটাকে যদি আমরা আইজি চিন্তা করি, এটাকে যদি আমরা আই চিন্তা করি, আর আমরা যদি এই ডিসটেন্সটা যদি আমরা জানি, জাস্ট এই ডিসটেন্সটা যদি আমরা জানি, তাহলে আই ইকুয়াল টু আমরা কি বলতে পারবো? আই ইকুয়াল টু বলতে পারবো হচ্ছে আইজি, ধরো এই ডিসটেন্সটা হচ্ছে এইচ, তাহলে আই ইকুয়াল টু কত আসতেছে? আই ইকুয়াল টু আসতেছে হচ্ছে আইজি প্লাস এম এইচ স্কয়ার। ঠিক আছে? এভাবে করে আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে? ইন্টিগ্রেশনে আমরা আগে দেখছিলাম ইন্টিগ্রেশনের মাধ্যমে করা যায়, তো এটা আসলে সমান্তরাল অক্ষ উপপাদ্য দিয়ে জিনিসটা সলভ করা যায় আর কি। হ্যাঁ, তো তোমার ধরো ফাইনালি জড়তার ভ্রামক বের করতে বলো না, তোমার বলছে চক্রগতির ব্যাসার্ধ বের করতে, তাহলে তুমি জড়তার ভ্রামক যাই পাও না কেন, যেটাই পাও না কেন, সেই পুরো জিনিসটাই যে এখানে যদি এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে পারো, এটা ইকুয়াল টু m k স্কয়ার, পরে m কাটাকাটি চলে যাবে, k স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার বাই r স্কয়ার ইনটু 5/4।
ঠিক আছে, ওখান থেকে কে এর মান বের করে ফেলবো। এখানে সেম একই ভাবে যার বের করতে বলুক না কেন যে অক্ষের সাপেক্ষে সেটা ইকুয়াল টু mk স্কয়ার। ঠিক আছে, পরে এখান থেকে আমরা কে এর মান বের করে ফেলবো আর কি। তো আশা করি তোমরা এই চক্রগতির ব্যাসার্ধ জড়তার ভ্রামক নিয়ে আর কোনো কনফিউশন নাই। আমরা মোটামুটি সবই দেখে ফেলছি, অনেকগুলো আছে যে তোমাদের কাছে মনে হচ্ছে জিনিসটা আসলে এই টাইপের কোনক দেখছি আমরা, তারপর ত্রিভুজাকার পাত দেখছি, হ্যাঁ এগুলো হয়তো নাও আসতে পারে। তো মানে ভালো লাগলে দেখতে পারো জিনিসগুলো আর কি, দেখা গেল হঠাৎ করে চলে আসলো তখন তুমি তো গেইনার হয়ে যাবে আর কি, অন্য একজন পারলো না তুমি পেরে গেল আর কি। তো যাই হোক, সবার জন্য বেস্ট অফ লাক। আর এই তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদের যে গ্রুপ আছে মেটাফিশ সেখানে জয়েন করবা, হ্যাঁ আমাদের পেজ আছে, পেজে অবশ্যই আমাদের সাথে থাকবা অলওয়েজ, হ্যাঁ। আর হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করবো আমাদের ভিডিওগুলো, জানি তোমাদের একেবারে গ্রামের যে ফ্রেন্ডগুলো আছে তারাও জানি এই ভিডিওগুলো দেখতে পারে। তো নেক্সট ভিডিও দেখার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো, আল্লাহ হাফেজ।